নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। প্রতিদিন খবরের কাগজে বা টিভিতে আমরা নানা রকম রাজনৈতিক ডামাডোলের খবর দেখি, তাই না? কিন্তু এর আড়ালে যে একটা অনেক বড় দীর্ঘমেয়াদী সমীকরণ তৈরি হচ্ছে, সেটা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। আজ আমরা ঠিক সেই ব্যাপারটাই ডিকোড করব। নারী সংরক্ষণ থেকে শুরু করে ডিলিমিটেশন আর উত্তর ও দক্ষিণ ভারতের টানাপোড়েন, সবকিছু মিলিয়ে কিভাবে ২০৪৭ সালের একটা মাস্টার প্ল্যান তৈরি হচ্ছে, চলুন সেটা একেবারে ধাপে ধাপে জলের মতো পরিষ্কার করে বুঝে নেওয়া যাক। আলোচনার সুবিধার্থে আমরা পুরো বিষয়টাকে কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে থাকছে মহিলা সংরক্ষণ বিল, এরপর নতুন ভোট ব্যাংক তৈরির কৌশল, তারপর ডিলিমিটেশন ও আসন বন্টন, এরপর উত্তর বনাম দক্ষিণ ভারতের সমীকরণ এবং সবশেষে ২০৪৭ সালের সেই মেগা প্ল্যান। তো শুরুতেই আসা যাক মহিলা সংরক্ষণ বিলের রাজনৈতিক প্রেক্ষাপটে। মনে আছে নিশ্চয়ই সংসদের একটা বিশেষ অধিবেশন, আর এই বহু চর্চিত বিলটা নিয়ে সম্প্রতি বেশ আলোড়ন তৈরি হয়েছিল। লোকসভায় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের মূল বিলটা তো বেশ জোর কদমে পাশ হয়ে গেল, কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে অন্য জায়গায়। বিলটা কার্যকর করার জন্য যে নির্দিষ্ট আরেকটা বিল আনা হয়েছিল, সেটা কিন্তু আটকে গেল, কারণ সেটা পাশ করাতে গেলে ২/৩ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল, যা ওই মুহূর্তে পাওয়া যায়নি। আর এই আটকে যাওয়ার প্রভাবটা সরাসরি গিয়ে পড়বে আগামী নির্বাচনগুলোর ওপর। সূত্রের বিশ্লেষণ বলছে, আসল পরিকল্পনা ছিল লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে এক ধাক্কায় বাড়িয়ে ৮১৬ করা। কিন্তু বিলটা আটকে যাওয়ায় এখন আগামী ২০২৯ সালের নির্বাচন ওই বর্তমান ৫৪৩টা আসনেই লড়তে হবে। ঠিক এই পরিস্থিতির পরেই প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন, যা নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়। আমাদের মূল সূত্রগুলোর নিরপেক্ষ বিশ্লেষণে একটা দারুণ পয়েন্ট উঠে এসেছে। সমালোচকদের মতে ওই ভাষণটা যতটা না প্রোটোকল মেনে নিরপেক্ষ একটা বার্তা ছিল, তার চেয়ে অনেক বেশি মনে হচ্ছিল যেন বিরোধীদের ওপর একটা সরাসরি রাজনৈতিক আক্রমণ। আর এই রাজনৈতিক উত্তাপটাই আসলে ইঙ্গিত দিচ্ছে যে পর্দার পেছনে আরও গভীর কোনো কৌশল কাজ করছে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, অর্ধেক জনসংখ্যাকে নিয়ে নতুন ভোট ব্যাংক তৈরির সমীকরণ। ব্যাপারটা একটু তলিয়ে দেখলে বোঝা যাবে শাসক দল খুব পদ্ধতিগতভাবে মহিলাদের একটা স্থায়ী ভোট ব্যাংকে পরিণত করার চেষ্টা করছে। যে কোনো দেশের জনসংখ্যার প্রায় ৫০% তো নারী, আর এই বিশাল অংশটাকে টার্গেট করাই হলো মূল লক্ষ্য। সূত্র থেকে একটা দারুণ উদাহরণ দেয়া যেতে পারে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি যেমন প্রায় ৩০ বছর ধরে যাদব ভোটকে সুসংহত করে নিজেদের একটা পাকাপোক্ত ভোট ব্যাংক তৈরি করেছিল, ঠিক তেমনি বর্তমান শাসক দল দেশের এই অর্ধেক জনসংখ্যাকে একটা দীর্ঘমেয়াদী এবং বিশ্বস্ত সমর্থক গোষ্ঠীতে পরিণত করতে চাইছে। আর এই বিশাল জনসমর্থন তো আর রাতারাতি জাদু বলে তৈরি হয়ে যায় না, এটা আসলে ১০ থেকে ১৫ বছরের একটা সুদীর্ঘ পরিকল্পনা। ধাপে ধাপে ব্যাপারটা কেমন হয়েছে একটু দেখা যাক। প্রথম ধাপে শুরু হয়েছিল গ্যাস সিলিন্ডার, বাড়ি দেওয়ার মতো কল্যাণমূলক প্রকল্পগুলো দিয়ে। এরপর দ্বিতীয় ধাপে এলো ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো। তৃতীয় ধাপে ৩ তালাক আইন বাতিল করা, আর সবশেষে চতুর্থ এবং সবচেয়ে মাস্টার স্ট্রোক হল এই মহিলা সংরক্ষণ বিল। এই পরপর পদক্ষেপগুলোর মূল উদ্দেশ্য হল মহিলাদের মনে একটা পাকাপোক্ত ধারণা তৈরি করা যে এই দলটাই তাদের সবচেয়ে বড় হিতৈষী। এরপর আমরা ঢুকছি আমাদের তৃতীয় পর্বে, ডিলিমিটেশন বা আসন বন্টন। সাংবিধানিক দিক থেকে দেখলে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কারণ ২০২৬ সালটা ভারতীয় রাজনীতির জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট হতে চলেছে। আমরা বর্তমানে যে ৫৪৩টা লোকসভার আসন দেখি, সেটা কিন্তু আজকের জনসংখ্যার হিসেবে নয়। ভাবলে অবাক হতে হয়, এটা সেই ১৯৭১ সালের জনগণনার উপর ভিত্তি করে চলছে। ১৯৭৬ সালের ৪২তম সংশোধনীতে এই আসন সংখ্যা ফ্রিজ বা স্থগিত করে দেওয়া হয়। এরপর ২০০১ সালে সেটা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত করা হয়। এর সোজা মানে হল ২০২৬ সালের পর নতুন জনসংখ্যার ভিত্তিতে আসন সংখ্যা বাড়ানোটা এক প্রকার বাধ্যতামূলক হয়ে যাবে। আর ঠিক এইখান থেকেই শুরু হবে আসল দড়ি টানাটানে। আর এই দড়ি টানাটানির বিষয়টা নিয়েই আমাদের চতুর্থ পর্ব, উত্তর বনাম দক্ষিণ ভারতের ডেমোগ্রাফিক সমীকরণ। এই ডিলিমিটেশনের নিয়মগুলোর মধ্যেই কিন্তু জনসংখ্যার একটা বিশাল রাজনৈতিক ফাঁদ লুকিয়ে আছে। ওই যে বিলটা আটকে গেল, তার কিন্তু একটা বেশ পজিটিভ দিক ছিল। সেই বিলে বলা হয়েছিল প্রতিটি রাজ্যের আসন সংখ্যা সমানুপাতিক হারে ৫০% বৃদ্ধি করা হবে, মানে উত্তর হোক বা দক্ষিণ, কারোরই রাজনৈতিকভাবে কোনো ক্ষতি হতো না। কিন্তু বিলটা পাশ না হওয়ায় পুরো সমীকরণটাই এখন একদম ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। পরিসংখ্যানের দিকে একটু চোখ বোলালে ব্যাপারটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে।
২০২৬ সালের পর যদি শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে আসন বাড়ে তাহলে উত্তর ভারতের রাজ্যগুলো রীতিমতো লটারি পাবে। শুধু উত্তরপ্রদেশের আসনই ৮০ থেকে বেড়ে ৯১ বা তার বেশি হতে পারে, আর পুরো উত্তর ভারতের মোট আসন ২০০ থেকে লাফিয়ে ২৩০-২৫০-এর ঘরে পৌঁছে যেতে পারে। অন্যদিকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো, যারা কিনা কষ্ট করে জনসংখ্যা নিয়ন্ত্রণ করল, তারা উল্টে শাস্তির মুখে পড়বে। তাদের আসন ১৩০ থেকে কমে ১০০ বা ১১০-এ নেমে আসতে পারে। সূত্রের বিশ্লেষণ বলছে এই ডেমোগ্রাফিক শিফট শাসক দলের জন্য একদম একটা উইন উইন পরিস্থিতি বা দুই দিক থেকেই লাভের সুযোগ তৈরি করে দিয়েছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দৃশ্যপট ধরলে যদি শুধু জনসংখ্যার ভিত্তিতে ডিলিমিটেশন হয়, তবে উত্তর ভারতে আসন হুড়মুড় করে বাড়বে, আর সেখানে আধিপত্য থাকায় শাসক দল অনায়াসে ক্ষমতায় থেকে যাবে। আবার দৃশ্যপট ধরলে যদি দক্ষিণ ভারতের রাজ্যগুলো আসন কমার প্রতিবাদ করে, তখন কেন্দ্র সরকার নিজেই একটা বিশেষ বিল এনে তাদের আসন কমা থেকে রক্ষা করতে পারে। তখন তারাই আবার দক্ষিণ ভারতের মানুষের কাছে ত্রাণকর্তা বা সেভিয়ার হিসেবে হিরো হয়ে যাবে। মানে যেদিক থেকেই দেখা হোক না কেন, রাজনৈতিক ফায়দা কিন্তু শাসক দলের দিকেই হেলে থাকছে। এবার আমরা এসে পড়েছি আমাদের পঞ্চম ও একেবারে শেষ পর্বে, ২০৪৭ সালের দীর্ঘমেয়াদী লক্ষ্য। এতক্ষণ ধরে আমরা যে তাৎক্ষণিক আইন প্রণয়ন আর ডেমোগ্রাফিক চালগুলোর কথা বললাম, এগুলো আসলে ক্ষমতা ধরে রাখার একটা বিশাল মাস্টার প্ল্যানের ছোট ছোট অংশ মাত্র। এই রাজনৈতিক দূরদৃষ্টি কিন্তু নিছক ১-২টো নির্বাচনের গণ্ডিতে আটকে নেই। ২০২৯ সালে নির্বাচনের জন্য হয়তো পাক অধিকৃত কাশ্মীর বা ইউনিফর্ম সিভিল কোডের মতো বড় বড় বিষয়গুলোকে সামনে আনা হতে পারে। কিন্তু তারপর কি? সেই জন্যই একটা শক্তপোক্ত ভিত গড়া হচ্ছে। সমবায় মন্ত্রকের মডেল ব্যবহার করে দেশের প্রায় ৭০% প্রান্তিক মানুষকে সরাসরি একটা ছাতার তলায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি মুসলিম মহিলাদের একটা বড় অংশকে নিজেদের দিকে টানার ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে। সব মিলিয়ে সেই ২০৪৭ সাল পর্যন্ত নিরঙ্কুশ ক্ষমতার কেন্দ্রে থাকার জন্য একটা ২৫ বছরের সলিড ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পুরো বিষয়টা শোনার পর স্বাভাবিকভাবেই একটা বিরাট প্রশ্ন সামনে এসে দাঁড়ায়। এই বিপুল জনসংখ্যার পরিবর্তন এবং আসন্ন ২০২৬ সালের ডিলিমিটেশন আমাদের ভারতীয় গণতন্ত্রের ভবিষ্যৎ মানচিত্রকে ঠিক কিভাবে বদলে দেবে? এটা সত্যিই খুব গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয়। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। তবে হ্যাঁ, এই পুরো বিষয়টা এত সুন্দর ও বিস্তারিতভাবে সাজিয়ে তোলার পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, সেই শিবারাতি এডুকেশন এবং শুভদীপ সিংহা স্যারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যাতে ছাত্রছাত্রী বা শিক্ষক কাউকেই আর অন্য কোনো জায়গা থেকে এই বিষয়টা বোঝার জন্য মাথা ঘামাতে না হয়। আশা করি আলোচনাটা সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন।